আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়টি নিয়ে। আমাদের আজকের এই পর্বটি হবে অধ্যায়টির পরিচয় পর্ব। আমরা আজকে এই অধ্যায়টি সম্পূর্ণটা ঘুরব, আপনি ভ্রমণ পর্ব বলতে পারেন। আমরা এই পুরো অধ্যায়টা ঘুরে ঘুরে দেখব যে অধ্যায়টার মধ্যে কোন কোন টপিকসগুলো রয়েছে। এই অধ্যায়টা যখন আমরা শিখব, পুরো অধ্যায়টা যখন শেষ করব, এই অধ্যায় থেকে আমরা কী কী শিক্ষা অর্জন করতে পারলাম, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের আজকের এই পর্বে আলোচনা করব। আর পরবর্তী পর্ব থেকে ধারাবাহিকভাবে এই অধ্যায়টি অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, এই অধ্যায়টির একদম শুরু থেকে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে পরবর্তী পর্ব থেকে। আমরা আশা করব আপনারা আমাদের সবাই পাশেই থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকের এই আলোচনাতে শুরুতেই যে বিষয়টা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। তো অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এটা কাকে বলে, পরের পৃষ্ঠাতেই এই আলোচনাটা চলে আসবে। তো অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়টা এখানে বলা আছে। আর আপনারা জানেন যে এখন নতুন কারিকুলামে অধ্যায় এটা বলা হয় না, এখন বলা হয় অভিজ্ঞতা। অর্থাৎ যে আমরা যে আগে বলতাম অধ্যায়, ওই অধ্যায় প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায়, এখন বলা হয় অভিজ্ঞতা, এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। তাহলে এই অভিজ্ঞতায় শিখতে পারবে শিক্ষার্থীরা, কি শিখতে পারবে? কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক জিনিসটা কি, কেন হইল, এটার নামটা কেন কার্তেশীয় স্থানাঙ্ক হইল, স্থানাঙ্কের মাধ্যমে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় কিভাবে করে করতে হয়, রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে করে নির্ণয় করতে হয়, তারপরে সরল রেখার সমীকরণ কিভাবে করে নির্ণয় করতে হয়, সরল রেখার ঢাল বা স্লোপ এই জিনিসটা কিভাবে করে নির্ণয় করতে হয়, এই বিষয়গুলো আমরা এই পুরো অধ্যায়টা থেকে শিখব। যদি এখানে কয়েকটা টপিক্সের নাম লেখা আছে, এগুলো আরও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে অধ্যায়টির ভিতরে। সবার প্রথমে আপনারা এরকম একটা ছবি দেখতে পাবেন আপনাদের এই অধ্যায়ের শুরুতে। এই ছবিটা দেখে ভাববেন এটার সাথে আবার অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতির কী সম্পর্ক? হ্যাঁ, এটার সাথেও সম্পর্ক আছে। আপনারা দেখতে পাবেন এই যে এরকম সিঁড়ি, এখন প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই এরকম একটা সিঁড়ি থাকে শিক্ষা প্রতিষ্ঠানের শুরুতে। তো এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা নিচের দিক থেকে আস্তে আস্তে উঁচু হয়েছে, অথবা উপর দিক থেকে আস্তে আস্তে নিচু হয়েছে, ঠিক না? তো এটার সাথে সম্পর্ক হচ্ছে ঢাল বা স্লোপ। এই অধ্যায়ে যখন আমরা শিখব, ধারাবাহিকভাবে সামনের দিকে গেলে আপনারা এটার সম্পর্ক খুঁজে পাবেন যে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে কীভাবে করে ঢাল নির্ণয় করে, এই সিঁড়িটা কতটুকু উঁচু, এটার মানটা কীভাবে করে নির্ণয় করব আমরা, ঢাল বা স্লোপ, এটা আমরা শিখতে পারবো। কিছুক্ষণ আগে আপনারা একটা শব্দ দেখতে পেয়েছেন না এখানের মধ্যে, সরল রেখার ঢাল। তো এরকম আমরা ঢাল নির্ণয় করা শিখব। এই ছবিটার সাথে সেই স্থানাঙ্ক জ্যামিতিতে ঢাল নির্ণয়ের সম্পর্ক রয়েছে। তো এরপরে আমরা যদি সামনের দিকে আগাই, অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এটা কি? আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে মানচিত্র ব্যবহার করার প্রয়োজন হয়। ভৌগোলিক অবস্থান জানতে, ঐতিহাসিক স্থান চিহ্নিত করতে, জমির পরিমাপ করতে, মানচিত্র তৈরি করতে জ্যামিতির ভূমিকা অপরিসীম। স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে অতি সহজেই বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করতে আমরা পারি। এখানে এই বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এরপর যদি সামনের দিকে আগাই, মানচিত্রে একটি শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা প্রথমেই একটা শিক্ষা প্রতিষ্ঠানকে দেখতে পাচ্ছেন, একটা মেইন গেট, এটা হচ্ছে সীমানা প্রাচীর। মেইন গেটের ভিতরে ঢোকার পরেই ডান দিকে একটা বাগান, বাম দিকে খেলার মাঠ, কিছু দূর সামনে আগানোর পরে শহীদ মিনার, অফিস ভবন, ল্যাবরেটরি, হোস্টেল, লাইব্রেরি, একাডেমিক ভবন 1, একাডেমিক ভবন 2, ওই যে পিছনে আবার একটা গেট রয়েছে। তাহলে এই যে বিভিন্ন জিনিসগুলো বিভিন্ন স্থানে অবস্থান করতেছে, সবাই খেয়াল করি, বিভিন্ন বস্তুগুলো বিভিন্ন স্থানে অবস্থান করতেছে। এটা যখন আমরা কোনো একটা চিত্রের মাধ্যমে জ্যামিতিক আকৃতিতে গঠন করব, তখন সেটাই হয়ে যাবে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। বিভিন্ন বস্তুর স্থান অবস্থান আমরা যখন কোনো জ্যামিতিক আকৃতির মাধ্যমে নির্ণয় করব, চিত্রিত করব, ফুটিয়ে তুলব চিত্রের মাধ্যমে, তখন সেটা হয়ে যাবে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এখানে যেমন অনেকটা রঙিন দেখা যাচ্ছে, প্রত্যেকটা বস্তুকে আমরা রঙিনভাবে দেখতে পাচ্ছি, তাই না? এই যে বিভিন্ন বিল্ডিং সব কিছু আমরা দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটা জিনিসকে আমরা একটা বিন্দু কল্পনা করব। মেইন গেট এটা একটা বিন্দু, বাগান একটা বিন্দু, একাডেমিক ভবন 2 এটা একটা বিন্দু, একাডেমিক ভবন 1 এটা একটা বিন্দু, শহীদ মিনার এটা একটা বিন্দু, ল্যাবরেটরি এটা একটা বিন্দু। প্রত্যেকটা বস্তুকে আমরা এক একটা বিন্দু কল্পনা করব। বিন্দু কল্পনা করার পর
আমরা যখন তাকে জ্যামিতিক আকৃতির মাধ্যমে ফুটিয়ে তুলব, যদিও এখানে দেখানো জ্যামিতিক আকৃতি না, শুধু বিন্দু দেওয়া হয়েছে, কিছুক্ষণ পরেই জ্যামিতিক আকৃতিতে এটাকে ফুটিয়ে তোলা হবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন। এই যে আমরা সবাই 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 একটু তাকাই, এই যে আমরা সবাই একটু তাকাই, এই যে সেটা, এই যে এটা সেটা। তাহলে এই যে আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানের যে ছবিটা দেখলাম, বিভিন্ন বস্তু বিভিন্ন জায়গাতে অবস্থান করতেছে, সেটাকে আমরা প্রত্যেকটা বস্তুকে একটা বিন্দু কল্পনা করে যখন জ্যামিতিক আকৃতির মাধ্যমে ফুটিয়ে তুলব, তাদের মানগুলো নির্ণয় করব, সে কোন স্থানে অবস্থান করতেছে, কোন জায়গাতে সে অবস্থান করতেছে, এটা যখন আমরা নির্ণয় করব একটা চিত্রের মাধ্যমে, এটাই হয়ে যাবে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। আচ্ছা, আমরা তো একেবারে অধ্যায়ের শুরুতে আলোচনায় ছিলাম, শুধু ওই ছবিটা আপনাদেরকে দেখানোর জন্য এরকম অধ্যায়টার নিচের দিকে নামলাম। আচ্ছা, আমরা কিন্তু আজকে এখানের মধ্যে একটু ঘুরবো, ঠিক আছে, একটু জানবো এই অধ্যায়ের মধ্যে কী কী রয়েছে। তাহলে আপনারা সবাই এটা দেখলেন। তাহলে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে মানচিত্রটা, হ্যাঁ, মানচিত্রে একটি শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে আমরা জ্যামিতিক আকৃতিতে প্রকাশ করতে পারি সেটা দেখলাম, প্রত্যেকে একটা বিন্দু। এবার আসি আমরা কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি, কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কেন এইটার নাম কার্তেশীয় স্থানাঙ্ক কেন বলা হচ্ছে, এটার পিছনে কি কারণ, এটা কি, হ্যাঁ, স্থানাঙ্কের মাধ্যমে অবস্থান চিহ্নিতকরণ, স্থানাঙ্ক স্থানের অঙ্ক, একটা বিন্দু কোন স্থানে আছে আমরা অঙ্ক করার মাধ্যমে সেই ফলাফলটা বের করে ফেলবো। এই যে কার্তেশীয় স্থানাঙ্ক কেন বলা হয়, আমরা এখন মহান ব্যক্তির ছবিটি দেখতে পাবো, যে রেনে দেকার্তে। উনি মূলত এই স্থানাঙ্ক জ্যামিতিটি উনি আবিষ্কার করেছেন, ওনার নাম রেনে দেকার্তে। এই যে রেনে দেকার্তে, এই যে কার্তে, তো কার্তেশিয়ান স্থানাঙ্ক জ্যামিতি, কার্তেশিয়ান স্থানাঙ্ক জ্যামিতি, রেনে দেসকার্তেস, তাই তো, রেনে দেসকার্তেস, কার্তেশিয়ান। যদি আমরা একটু বাংলায় উচ্চারণ করি, রেনে দেকার্তে, কার্তেশিয়ান স্থানাঙ্ক জ্যামিতি। ওনার নাম যেহেতু উনি আবিষ্কার করছেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যিনি আবিষ্কার করে থাকেন তার নাম অনুসারেই ওই বস্তু, ওই আবিষ্কারটির নামকরণ করা হয়। তো এই স্থানাঙ্ক জ্যামিতি যেহেতু উনি আবিষ্কার করেছেন, তো ফরাসি দার্শনিক, গণিতবিদ এবং বিজ্ঞানী রেনে দেকার্তে তিনি স্থানাঙ্ক জ্যামিতি আবিষ্কার করেছেন, এজন্যই মূলত এটার নামকরণ করা হয়েছে কার্তেশিয়ান স্থানাঙ্ক জ্যামিতি। তাহলে আমরা নামকরণের বিষয়টা জেনে গেলাম। তো এই পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন বস্তুর স্থান, কতটুকু দূরত্ব তাদের মাঝে, আমরা এগুলো নির্ণয় করে ফেলতে পারি। এখানে বিভিন্ন একক কাজ, দলগত কাজ, জোড়ায় কাজ দেওয়া রয়েছে। আপনারা একটা বিন্দু যখন আমরা স্থাপন করতে যাই, কমপক্ষে না, দুইটা মান লাগবেই। একটা বিন্দু স্থাপন করতে গেলে আমাদের দুইটা মান লাগবে। তো এই যে দুইটা মান লাগে, আমরা সাধারণত একটা বিন্দু স্থাপন করতে গেলে আমাদের যে দুইটা মান লাগে, আমরা একটা মানকে বলি এক্স, আরেকটা মানকে বলি ওয়াই। যে কোনো বিন্দু আমরা যখন স্থাপন করতে যাই, একটা বিন্দুকে আমরা বলি এক্স, আরেকটা বিন্দুকে আমরা বলি ওয়াই। যেমন আমরা এই যে এখানে আমাদের যে এ বিন্দুটা দেখতে পাচ্ছি, এই যে শুরুতে যে একটা এ বিন্দু, ওর নাম যেহেতু এ দেওয়া হইলো, এখান থেকে দেখাই, তাহলে এক্স এবং ওয়াই। এই এক্সের নামকে বলা হয় ভুজ, আর ওয়াইকে বলা হয় কোটি। এটা একটা নামকরণ করা হয়েছে যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আপনাদের মোটামুটি ইতিমধ্যে এটা ধারণা আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তো এক্স অক্ষের মধ্যে যেই মানগুলো বসানো হয় তাদেরকে বলা হয় ভুজ, আর ওয়াই অক্ষের যে মানগুলো তাদেরকে বলা হয় কোটি, ভুজ, কোটি। তো এখানে আমাদের সেই মানগুলো দেওয়া রয়েছে, মানগুলো নির্ণয় করতে হবে আমাদেরকে। তারপরে দলগত কাজ, এই যে গ্রাফ পেপারের অঙ্ক, লেখচিত্র করতে হবে। তারপর আমরা একটা জিনিস পাবো চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্ভাগ। এই বিষয়গুলো কি, এখানে কোন চতুর্ভাগের মানগুলো কেমন হয়, ধনাত্মক, ঋণাত্মক, কোনটার মান কেমন হয়, দুটি বিন্দুর দূরত্ব কীভাবে করে আমরা নির্ণয় করতে পারি। তারপরে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে দূরত্ব নির্ণয় আমরা কীভাবে করে ফেলতে পারি এই স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে, সেগুলো আমরা শিখব। একক কাজ আছে, মধ্যবিন্দু, মিড পয়েন্ট, এটা কীভাবে করে নির্ণয় করা হয় স্থানাঙ্ক জ্যামিতিতে। দুটি বিন্দু যখন সংযোগ করলাম, তাদের মধ্যবিন্দুর মানটা কীভাবে করে নির্ণয় করতে পারবো আমরা, এই বিষয়গুলো এখানে আমাদের রয়েছে। ধারাবাহিকভাবে যদি আমরা সামনের দিকে আগাই, তাহলে এই অধ্যায়টা সম্পর্কে আমরা অনেক কিছু শিখতে পারবো ভালোভাবে, যে একটা মূল বিন্দুর সাপেক্ষে অনেকগুলো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করে ফেলতে পারবো। এখানের মধ্যে আরও একটা ছবি দেওয়া আছে, এই ছবিগুলোর মাধ্যমে আমাদেরকে কাজগুলো করতে হবে। এই যে এখানে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাওয়া হয়। আমরা কিন্তু অধ্যায়টা ঘুরতেছি। তারপরে যে ঢাল বা স্লোপ, আপনারা অধ্যায়টির একেবারে শুরুতেই দেখেছিলেন
যে ওই যে একজন শিক্ষার্থী হুইল চেয়ার করে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যেই সিঁড়িটা, তাহলে ওই যে সিঁড়িটা যে ওইটা একটা ঢালের মতো, এই যে আপনারা দেখছেন স্লাইড এরকম তো ঢাল, তো এই যে নদীর ঢালু পার, পাহাড়ের ঢাল, স্লাইড, এগুলো আমরা কীভাবে করে স্থানাঙ্ক জ্যামিতি ব্যবহার করে এরা কতটুকু ঢাল অবস্থায় আছে এদের মানগুলো আমরা নির্ণয় করে ফেলতে পারবো। হ্যাঁ, ঢাল বা স্লোপ। আচ্ছা, এই যে আমরা মানগুলো নির্ণয় করে ফেলতে পারি স্থানাঙ্কের মাধ্যমে ঢাল নির্ণয়। দলগত কাজ, যেই শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বস্তুর অবস্থান দেওয়া ছিল, যেই ছবিটি আমাদের একদম অধ্যায়ের শুরুতে, সেটির জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতিতে কীভাবে আমরা তাকে ফুটিয়ে তুললাম সেই চিত্র। সরল রেখার সমীকরণ কিভাবে করে তৈরি করা হবে, কাজ দেওয়া রয়েছে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, এরপর ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ, জোড়ায় কাজ, অক্ষের সমান্তরাল না, হ্যাঁ সমান্তরাল না, এই যে দেখেন বাঁকা হয়ে আছে, এই যে 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 এসপিএ বাঁকা হয়ে আছে, তো সমান্তরাল না, একটা হচ্ছে সমান্তরাল, যে এক্স অক্ষ একটা সমান্তরাল বিন্দু আমি আঁকলাম, হ্যাঁ সমান্তরাল আঁকলাম, এই যে এক্স অক্ষ এটা সমান্তরাল, তাদের এক ধরনের মান। আর যখন এক্স অক্ষ আর এটা হচ্ছে বাঁকা হয়ে আছে সমান্তরাল না, তখন আমরা কীভাবে করে আমরা মানগুলো নির্ণয় করতে পারি সেগুলো কিন্তু শিখব, যে সমান্তরাল না এমন সরল রেখার সমীকরণ কিভাবে করে নির্ণয় করতে হয়। বলবেন এগুলো স্যার শিখে কি করব, এগুলো বাস্তবে প্রয়োগ আছে, এই বিষয়গুলোর বাস্তবে প্রয়োগ অনেক বেশি। হ্যাঁ, যে কোনো জিনিসের দূরত্ব, আঁকা বাঁকা নাকি সোজা, সরল রেখার সমীকরণ, এগুলো অনেক কিন্তু গুরুত্বপূর্ণ। এই স্থানাঙ্ক জ্যামিতিটা অধ্যায়টা তুলনামূলক সহজ আছে, কিন্তু গুরুত্বপূর্ণর হিসাবে কিন্তু এটা অনেক, আর কি যদি আমরা দেখি যে গুরুত্বপূর্ণর তালিকা, তাহলে এই অধ্যায়টা অনেকটা গুরুত্বপূর্ণ, আমাদের বাস্তব জীবনে কাজে লাগে। তবে অধ্যায়টা সহজ। ঢালের মাধ্যমে সরল রেখার সমীকরণ, এরপরেই আমাদের সামনে চলে আসবে অনুশীলনীতে বেশ কয়েকটি অঙ্ক রয়েছে, আমাদেরকে এই অঙ্কগুলোর সমাধান আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে এই যে আমরা আজকের এই অধ্যায়টা কি করলাম, একটু ভ্রমণ করলাম, শুধু অধ্যায়টা দেখলাম, চোখ দিয়ে খালি দেখলাম, কোনো কিছু বুঝি নাই, খালি দেখলাম, তাই না? কারণ আমরা কোনো টপিকস নিয়ে আলোচনা করি নাই। আমরা এই যে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, এই অধ্যায়টা সম্পূর্ণ একটু ঘুরে দেখলাম, ভ্রমণ করলাম, অধ্যায়টার সাথে পরিচিত হলাম। পরবর্তী পর্ব থেকে ধারাবাহিকভাবে আমরা একদম এই অধ্যায়টির শুরু থেকে প্রত্যেকটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তো আজকের এই পর্বটি যারা এই যে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।